সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের আজকের টকশোর বিষয় গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার প্রশ্ন, আগামীর বাংলাদেশ কেমন হবে। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবি জুবায়ের ভাই। আমাদের সাথে এখন যুক্ত আছেন সাতক্ষীরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এইচ রিফাত, এবং কিছুক্ষণ পরে আমরা প্রত্যাশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ভাই, উনি আমাদের সাথে যুক্ত হবেন। তো আমরা সরাসরি প্রশ্ন এবং আলোচনায় চলে যাই। আমরা প্রথমে এবি জুবায়ের ভাইয়ের দিয়েই আমাদের প্রশ্ন এবং আলোচনা শুরু করছি। ভাইয়া, আপনার মূল্যবান সময় আমাদের দর্শক এবং আমাদেরকে দেওয়ার জন্য আমি আরো একবার আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়া, বিষয়টা 5ই আগস্ট যে বিজয় আপনারা অর্জন করেছেন, আপনাদের মতো ছাত্র এবং সমন্বয়করা আছে বলেই এমন একটি বিজয় অর্জিত হয়েছে। আমি প্রথমে যখন আপনারা শুনলেন যে আসলে আপনারা বিজয়ী হয়েছেন, বিজয়ের যে অনুভূতি, এই অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। ভাই, প্রথম কথা হচ্ছে বিজয়টা শুধুমাত্র সমন্বয় বা ছাত্রদের জন্য না, এটা হচ্ছে একদম দেশের আপামর জনগণ, সর্বস্তরের জনগণ সকলের কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এই বিজয়। এটা শুধুমাত্র ছাত্র বা সমন্বয়কদের বিজয় না। আর বিজয়ের পরবর্তী অনুভূতি, এটা তো সভাপতি ভালো লাগার। আমরা যে প্রত্যাশা নিয়ে আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা নেওয়ার দাবি জানিয়েছিলাম, সেটা যখন শুনেছি পূরণ হচ্ছে, হাসিনা পলায়ন করেছে এবং আওয়ামী লীগের পতন ঘটেছে, এটা স্বাভাবিকভাবে খুব ভালো লাগা বিষয় ছিল। ধন্যবাদ। আপনারা যখন প্রথমে এই আন্দোলনটা শুরু করেছিলেন, তখন আপনাদের উপরে অনেক চাপ ছিল, তবুও আপনারা কোনো চাপকে আপনারা না মেনে আপনারা যে এগিয়ে গিয়েছিলেন যে সাহস ও শক্তি নিয়ে, কিভাবে ওই চাপটি আপনারা ওভারকাম করেছিলেন? দেখুন, আন্দোলনটা যখন আমরা শুরু করেছিলাম তখন তো আমাদের দাবি ছিল হচ্ছে কোটা রিফর্ম করা। কিন্তু যখন হচ্ছে আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করে, তখন আমাদের প্রেরণা ছিল যে আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা নিতে হবে। তারা হচ্ছে আন্দোলনে এসে জীবন দিয়েছে, তাদের জীবনের একটা মূল্য আছে, সেই মূল্য আমাদেরকে আদায় করতে হবে। তো আমাদের আসলে যখন আমরা এটা দাবি করেছি যে হত্যার বিচার চেয়েছি, তখন তো আন্দোলনটা কোটার মধ্যে ছিল না। আর তখন হচ্ছে আন্দোলনটা এমন একটা অবস্থা ছিল যে আমাদের হচ্ছে পেছনে ফেরার সুযোগ ছিল না। সামনে একটাই পথ, হয়তো আমাদের দাবি পূরণ করা, নয়তো হচ্ছে পিছনে ব্যাক ফায়ার করার কোনো সুযোগ আমাদের ছিল না। এটাই হচ্ছে আমাদের মোটিভেশন ছিল আসলে, যে আমাদের শহীদের রক্তের বদলা নেওয়া এবং এত মানুষের গণমানুষের আশা আকাঙ্ক্ষা যেটা, ওইটাকে হচ্ছে আমাদের আমাদের যে তখনকার যে কর্মসূচি ছিল সেগুলোর পেছনের ওটাকে হচ্ছে মেসেজ ছিল ওইটা রাখতে, আমাদের শহীদদের রক্ত, এটাই ছিল মূলত মোটিভেশন। শহীদের রক্ত মূল মোটিভেশন, সেই ভাবে আপনারা এগিয়ে গিয়েছিলেন। যেহেতু দেশ স্বাধীন হয়েছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র চালাচ্ছেন, আপনাদের দুইজন সমন্বয়ক উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন। সেই ক্ষেত্রে আমি অনেক সাধারণ নাগরিক, অনেক ছাত্রের সাথে কথা বলেছি, তাদের অনেক প্রশ্ন আছে। তার মধ্য থেকে কিছু প্রশ্ন আমি আপনার কাছে উত্থাপন করছি, আপনি একটু কাইন্ডলি উত্তর দিয়ে দেবেন। যে আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, বাংলাদেশে কি আগামীতে খাদ্য উৎপাদনে জোর দেবে কিনা, বাংলাদেশ খাদ্য উৎপাদনে জোর দেবে কিনা, কৃষকের মুখে হাসি ফোটাতে সফল হবে কিনা, এই বিষয়ে আপনার মতামত একটু কাইন্ডলি বলবেন, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবং আমরা হচ্ছে ভবিষ্যতে আমাদের দেশ কৃষকদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নেবে কিনা, প্রশ্নটা এমন ছিল। হ্যাঁ,
এটাই এটাই প্রশ্ন ছিল যে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষকদের মুখে হাসি ফুটানোর জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন, আপনাদের মতামত কি এই ব্যাপারে, কৃষকদের ব্যাপারে, আচ্ছা, বুঝতে বর্তমান পেরেছি। উপদেষ্টাদের কাছে? এখানে হচ্ছে আহ, আমরা উদ্যোগ নিব বিষয়টা এরকম না, আমরা সরকারের কেউ না, আমরা সাধারণ শিক্ষার্থী এখন বর্তমানে, আমরা এখন সরকারের কেউ না। দ্বিতীয় কথা হচ্ছে সরকার যারা রয়েছেন, আমি পার্সোনালি মনে করি যেহেতু বাংলাদেশের অর্থনীতি মোটামুটি অনেকটাই কৃষি নির্ভর, অন্যান্য উপাদানও আছে, তার পাশাপাশি মূলত আমরা কৃষি বেসড যে আমাদের সোসাইটি, সেই সেই সোসাইটিকে রান করতে হলে আমাদের যে কৃষক সম্প্রদায় আছে, তাদের মুখে অবশ্যই হাসি ফোটাতে হবে। তাদের যেই আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া রয়েছে, তাদের যে সমস্যার সম্ভাবনা রয়েছে, সেগুলো অবশ্যই সরকারের উচিত সেগুলো শুনে এবং সেই অনুসারে কৃষিকে আরো জোরদার করা আর কি। এটা আমাদেরও প্রত্যাশা। আমিও আশা করি সরকার এ বিষয়ে জোরালো পদক্ষেপ নিবে, নেওয়া উচিত। আহ, অবশ্যই নেওয়া উচিত। আমরা বর্তমানে আরো একটি বিষয় লক্ষ্য করেছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং এইটি যাতে আরো বেগবান হয় সেই ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমি একটা বিষয় একটু মানে ক্লিয়ার হবো আর কি, মানে আমাদের পরিকল্পনা বলতে আমরা আমরা না, আপনি হচ্ছে আমাদের কি হিসেবে উপস্থাপন করতেছেন আমাদের পরিকল্পনা বলতে? আমরা তো এখন সরকারের কেউ মানে না, তাই না? যে- আমরা তো যেহেতু এখন, আপনারা যেহেতু যেহেতু হ্যাঁ বলেন। আপনারা সমন্বয়ক ছিলেন, যেহেতু আপনারা সমন্বয়ক ছিলেন, হ্যালো, হ্যাঁ, সমন্বয় যেহেতু ছিলাম, আন্দোলনের সময় সমন্বয় ছিলাম, কিন্তু এখন তো আন্দোলন, এখন তো হচ্ছে আন্দোলন পরবর্তী সময়ে জনগণের যে আন্দোলন সব জি জি জি, আন্দোলন পরবর্তী সময়ে আপনাদের যারা সমন্বয়ক বলেন বা সাধারণ শিক্ষার্থী বলেন বা একজন জনগণ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পরামর্শ আছে কিনা, মানে এই যে দ্রব্যমূল্যের আচ্ছা, সরকারের প্রতি মূল্যের যে পরামর্শ। দাম এটা আচ্ছা আচ্ছা, জি জি জি, সরকারের মানে তাহলে আপনারা এভাবে কোনো সন্ধান করা যে আমরা আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার কোনো সম্পর্কে। প্রস্তাব রাখবে কিনা, আপনার কোনো প্রস্তাব রাখবেন কিনা, প্রস্তাব যে আপনাদের প্রস্তাব থাকতে পারে যে এই কাজগুলো করলে দ্রব্যমূল্যের অনেক ঊর্ধ্বগতি কমবে এমন? প্রস্তাবনা প্রস্তাবনা বলতে আমরা যেগুলো দেখেছি দ্রব্যমূল্য মানে বাড়ে কেন, এটার পিছনে আসলে অনেক সামাজিক বাস্তবতা রয়েছে। এর পাশাপাশি একটা সামাজিক বাস্তবতা হচ্ছে আমাদের ভারত ঘেঁষা পররাষ্ট্রনীতি। আমাদের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা ভারতকে খুব বেশি প্রায়োরিটি দেই। যেমন ডিম আমদানির ক্ষেত্রে দেখতে পেয়েছি যে হঠাৎ করে ডিমের হচ্ছে দাম বৃদ্ধি পায়, আবার হচ্ছে ইন্ডিয়া থেকে অনেক ডিম আনা হয়। তা আমি আসলে এটাই মনে করি যে আমাদের আসলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের দেশীয় যে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমরা দেশে উৎপাদন করতে পারি, যেটা যেটা আমরা দেশে উৎপাদন করতে পারি সেটা যেন বাইরে থেকে না আনা হয়। আমাদের দেশীয় শিল্প এটাকে হচ্ছে বেশি মানে গুরুত্ব দিয়ে অন্যান্য জন্য বেশি গুরুত্ব দেওয়া উচিত। আশা করি আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ এবং হচ্ছে আমাদের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে হচ্ছে আমাদের মানে স্বনির্ভর হতে কোনো বাধা নেই, এটা আমি মনে করি। ধন্যবাদ ভাইয়া। আরো একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনাদের কিছু দাবি দেওয়া ছিল 5ই আগস্টের পরে যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সংক্রান্ত ব্যাপারে 9টি দফা পেশ করেছিলেন আব্দুল কাদের ভাই। তো সেখানে একটি দাবি ছিল যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সে ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? পদক্ষেপ বলতে আমাদের আগেও দাবি ছিল, এখনো দাবি আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থাকবে না। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং আমাদের সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা যে ক্যাম্পাসে যদি রাজনীতি থাকতে হয় সেটা হবে ছাত্র সংসদ বেসড, অর্থাৎ আমাদের যে ছাত্র সংসদ রয়েছে তারা সক্রিয় হবে, সেখান থেকে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি যে চর্চা সেটা থাকবে ছাত্রদের মধ্যে। কিন্তু এর বাইরে যে দলীয় ব্যানারে দলীয় রাজনৈতিক যে চর্চা এটা থাকবে না, এটা আমাদের এখনো দাবি, এটা আমরা এখনো দাবি জানাচ্ছি যাতে এটা বন্ধ করা হয় ক্যাম্পাস থেকে। এই যে শিক্ষা ব্যবস্থা বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় কোনো সিস্টেমের পরিবর্তন আনার ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ বা মতামত আছে কিনা? পরামর্শ বর্তমানে যে বলতে প্রেক্ষাপট বা শিক্ষা কারিকুলামকে হচ্ছে আরো সমৃদ্ধ করা, আর হচ্ছে এর ইতিপূর্বে যে সমস্ত বিতর্কিত কর্মকাণ্ডের কারণে শিক্ষা কারিকুলাম মানুষের
প্রত্যাশার মানে জায়গায় যে রাখতে পারেনি, অবদান রাখতে পারেনি, সেই জায়গাটা ফিল আপ করা হচ্ছে আমার পরামর্শ। শিক্ষা কারিকুলামে যেসব উদ্ভট জিনিসপত্র আগে ইনক্লুড করা হয়েছিল, যাতে ওইগুলো উইথড্র করে জনমানুষের প্রত্যাশার একটি কারিকুলাম প্রণয়ন করা হয়। এটাই হচ্ছে আমার পরামর্শ। এটাই আপনার ধন্যবাদ ভাইয়া। আপনি একটু থাকেন, আমরা একটু আমাদের যে সাধারণ শিক্ষার্থী এই রিফাত, আমরা একটু তার সাথে কিছু কথা বলে আসি। জি, ধন্যবাদ। তার অভিমত একটু ধন্যবাদ। জেনে আছে। জি আচ্ছা। রিফাত, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা যেটা জেনেছি, রিফাত, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ওকে, ধন্যবাদ। কেমন আছেন আপনি? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরায় যখন থেকে শুরু হয়, আমরা দেখেছি যে আপনি মাঠে থেকে আন্দোলনে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে এই যে বিজয়, এই বিজয়ের পরে আপনার অনুভূতিটা কি একটু আমাদের দর্শকদের যে 14-15 বছর ধরে যে স্বৈরাচার সরকার যে আমাদের উপর একটা নিপীড়ন চালাচ্ছিল, তো এটা থেকে মুক্তির আসলে আর কি অনুভূতি যেমনই হয় সবার, আমারও একই রকম ছিল। যে আন্দোলনে যখন আমরা নামছিলাম, তখন আমাদের আমার ব্যক্তিগত জায়গা থেকে মানে ইয়া ছিল যে যদি এই সরকার মানে পতন না হয়, তাহলে হয়তো আমাদের আয়নাঘরেই থাকতে হবে। তো সেইখান থেকে আর কি মুক্তি পাওয়ার মতন একটা ফিলিংস যেটা, সেটা তো সবারই থাকে। এই আর কি, যে মানে পুরো লাইফটা হয়তো নষ্ট হয়ে যাইতো, তো সেখান থেকে মানে স্বাধীন হয়েছে এতটুকু। আপনি সাতক্ষীরার সন্তান, সাতক্ষীরার মানুষের বড় একটি প্রাপ্তি বলা যায় যে সাতক্ষীরা মেডিকেল কলেজ, এবং সাতক্ষীরাবাসী একটি প্রত্যাশা করে যে সাতক্ষীরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হোক। প্রায় সব জায়গাতেই এই পাবলিক বিশ্ববিদ্যালয় দেশের আছে। তো সেই ক্ষেত্রে এই পাবলিক বিশ্ববিদ্যালয় সাতক্ষীরায় একটি মানে প্রতিষ্ঠা করতে গেলে আপনারা যেহেতু সাধারণ ছাত্র, এই বিজয়ে আপনাদের একটি ভূমিকা আছে। সেই ক্ষেত্রে কি কি প্রয়োজন বা কিভাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সাতক্ষীরায় গড়া যায়, সেই ক্ষেত্রে আপনার অভিমত কি? দেখেন, বাংলাদেশের 64 জেলায় সব জায়গায় প্রায় প্রত্যেকটা জেলাতে হয়তোবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেটা হোক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতন অনেক বিশ্ববিদ্যালয় আছে। তো সেই ক্ষেত্রে সাতক্ষীরার মতন একটা জেলাতে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, এটা আসলে আর কি সবাইকে হতাশ করবে। এবং আমি মনে করি যে আমাদের যে সাতক্ষীরা জেলা, এটা প্রথম থেকেই বৈষম্যের শিকার হচ্ছে। প্রথমত শিক্ষার ক্ষেত্রে, যে কেন প্রত্যেকটা জেলায় প্রায় অ্যারাউন্ড সবগুলো জেলাতেই কিন্তু একটা করে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তাহলে আমাদের সাতক্ষীরা জেলাতে কেন নাই? এবং আমি মনে করি যে এটা হচ্ছে প্রথমে শিক্ষার্থীদের এটা নিয়ে মানে জোর দিতে হবে যে অবশ্যই তাদের দাবি থাকতে হবে যে আমাদের সাতক্ষীরাতে অবশ্যই একটা যেন পাবলিক বিশ্ববিদ্যালয় করা হয়। এবং এটা নিয়ে পরবর্তী সরকার বা এখন হয়তো অন্তর্বর্তী সরকার আছেন, যিনি যার দায়িত্ব রোড ম্যাপ তৈরি করে দেওয়া নির্বাচন পর্যন্ত, এবং দেশ সংস্কার করা, মানে নির্বাচন যেন সুষ্ঠুভাবে বা একটা নিরপেক্ষ নির্বাচন হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠান করা পর্যন্ত। তো পরবর্তী যে সরকার আসবে বা যারা আসবে দেশ সংস্কারের পরে বা নির্বাচনের পরে, তাদের কাছে জোর দাবি থাকতে হবে যে অবশ্যই যেন আমাদের সাতক্ষীরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়। এতটুকুই পরামর্শ থাকবে। ভাইয়া, আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন যে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে স্থানীয় ছাত্র সমন্বয়কদের কোনো ভূমিকা আমরা পাবো কিনা, দেখতে পাবো কিনা, যেহেতু সাতক্ষীরার অধিকাংশ নিম্ন অঞ্চল কিন্তু এই জলাবদ্ধতায় এখন নিমজ্জিত। সেই ক্ষেত্রে আপনারা যারা সাতক্ষীরায় আছেন বা এর বিজয়ের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন, আপনারা কোনো ভূমিকা রাখতে পারেন কিনা? হ্যাঁ, অবশ্যই।
ফার্স্ট অফ অল দেখেন, সাতক্ষীরাতে আমি যে জিনিসটা খেয়াল করছি যে একটু বৃষ্টি হলেই কিন্তু পৌরসভার ভিতরে জলবদ্ধতার সৃষ্টি হয়, বা দেখেন হিউজ পরিমাণে পানি জমে যায়। তো এটা 2-3 দিন পর্যন্ত থেকে যায়, বা এখান থেকে পানিবাহিত রোগ যেগুলো আছে সেগুলো বাচ্চাদের ভিতরে বা পরিবারের ভিতরে কিন্তু ছড়াই পড়ে। তো এখানে সর্বপ্রথম যেটা সাতক্ষীরাতে কাজের ভিতরে আমি বলবো যে আমাদের এই যে পৌরসভার যে জলবদ্ধতা যে সমস্যাটা, এটা নিয়ে কাজ করতে হবে। এবং পরবর্তীতে আমি যেটা বললাম যে এখনই তো সবকিছু চাইলে সম্ভব না, তো আস্তে আস্তে মানে ধাপে ধাপে যাওয়া লাগবে এটা নিয়ে আর কি। এখন অন্তর্বর্তী সরকার আছে, এখন তাছাড়া আমাদের পৌরসভায় মনে হয় যেটা আর কি স্থানীয় সরকার, তাদের কাছেও দাবি জানানো যাইতে পারে। ডিসি মহোদয় আছেন, তার কাছেও দাবি জানানো যাইতে পারে। তো ছাত্ররা যদি এক থাকে এবং সাধারণ শিক্ষার্থীরা যদি চায় যে এটার সমাধান করতে হবে খুবই দ্রুত, তাহলে এটা সম্ভব। আম, রিফাত ভাই, আমাদের আরো একজন দর্শক, যেহেতু আজকে দর্শকদের প্রশ্ন, অনেকেই অনেক ব্যাপারে প্রশ্ন করছেন। দর্শক, আপনারা আপনাদের প্রশ্ন যদি থাকে আমাদের রিফাত ভাইয়ের কাছে, আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনার প্রশ্নটি আমরা আমাদের রিফাত ভাইয়ের কাছে পৌঁছে দেব, তিনি এ ব্যাপারে উত্তর দেবেন। আমাদের আমাদের আরো একজন ভাই যে প্রশ্ন করছেন, সাতটা বিক্ষোভকারী যে দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের সেবা আন্তর্জাতিক মানের করা দরকার, সঞ্চালকের করা, সরি প্রশ্ন না, যা হোক। আমি আমাদের রিফাত ভাই, আমাদের সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলো সাতক্ষীরা। আন্তর্জাতিক মানের করা দরকার। হ্যাঁ, এটা অবশ্যই করা দরকার। আপনি যদি দেখেন 2 দিন আগে কিন্তু পিনাকি ভট্টাচার্য, যিনি সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, মানুষের মানে যে ইয়েগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করেন। তো উনিও কিন্তু একটা কথা মানে শেয়ার করছিলেন ওনার, যে যারা এখনো বর্তমানে মানে আন্দোলনের বিষয়টাই বলি, যে কিভাবে মানে স্টেপ বাই স্টেপ কাজ করা যায়। তো আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই এটা সম্ভব। এটা আমাদের যেহেতু অনেক লং একটা প্রসেস, তো এটা স্টেপ বাই স্টেপ যাইতে হবে, এই জন্য একটু সময়ের প্রয়োজন আছে। আমাদের সাতক্ষীরায় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজ। তো সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র রাজনীতি এবং শিক্ষা ব্যবস্থা, এ ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতা আছে? দেখেন, ছাত্র রাজনীতি এখন ক্যাম্পাস থেকে যে একেবারে করা যাবে না এটা তো সম্ভব না, কারণ ছাত্র রাজনীতি কিছু কিছু ক্ষেত্রে রাখতে হবে। যেমন সবগুলো আপনি যদি দেখেন বাংলাদেশে বুয়েট বা তাছাড়াও ইঞ্জিনিয়ারিং অনেক কলেজ ইউনিভার্সিটি আছে। এইগুলোর ক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি যদি বলি, তাহলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে, বা 7টা কি 8টা আপনার বুয়েট চুয়েট রুয়েট এগুলো, তো এইগুলো থেকে হচ্ছে ছাত্র রাজনীতি না করাই বেটার হবে। কারণ আমাদের যদি দেশে একটা বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চায়না থেকে বা আপনি রাশিয়ান থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার নিয়ে আসি। তো সেইখানে যদি আমরা এই ক্যাম্পাসগুলোকে ছাত্র রাজনীতি বন্ধ করতে পারি, বা এখানে যদি ছাত্র রাজনীতি না হয়, তাহলে এদের থেকে একটা ভালো একটা আর কি আউটপুট আমরা পেতে পারি। এটা আমার আর কি ব্যক্তিগত জায়গা থেকে। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে বাংলাদেশে, কারণ যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি যে পরবর্তীতে বাংলাদেশের খাদ্য উৎপাদনে জোর দেওয়া দরকার। কারণ বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এখন যুগ পরিবর্তন হয়েছে, টেকনোলজির যুগ। তো এখন যদি আমরা মানে আধুনিক যুগে যে মানে সেই স্টেপ বাই স্টেপ ফলো করে কৃষি যুগে ব্যবহার করি, তাহলে আমার মনে হয় যে মানে মানুষ যে বর্তমানে যে পরিমাণে ফসল উৎপাদন করতেছে তার থেকে দ্বিগুণ বা তারও অনেক বেশি ফসল উৎপাদন করা সম্ভব। তো এই যে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয় কয়েকটা আছে, এই এই ক্ষেত্রে হচ্ছে ছাত্র রাজনীতি না রাখাই বেটার হবে। পাশাপাশি যে ক্যাম্পাস গুলো আছে, এখানে যদিও বা ছাত্র রাজনীতি রাখা হয়, তাহলে সেটা দলীয় ব্যানারে আর কি ক্যাম্পাসে থাকলো, কিন্তু দলীয় ব্যানারে যদি মানে কলেজে বা যে ভার্সিটি গুলো আছে সেখানে যদি দলীয় ব্যানারে কোনো প্রোগ্রাম না করা হয়, তাহলে এটা সব থেকে
বেটার হবে বলে আমি মনে করি। সেই স্টেপ বাই বা সেই প্রসেসিংটা ধরে যদি কাজ করা হয়, তো সাতক্ষীরা সরকারি কলেজেও যদি কমিটি থাকে বা রাজনীতি করতে চাই, তবে সে তার নিজের জায়গা থেকে করতে পারবে, তার কার্যালয় করলে সব থেকে বেশি ভালো হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটা আমার কাছে মনে হলো, বা আমি আমার ব্যক্তিগত মতামত বললাম। ধন্যবাদ রিফাত ভাই। আমরা আরো একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে সমগ্র বাংলাদেশের মতো সাতক্ষীরায়ও অনেক ভুয়া সমন্বয়ক সেজে সারা দেশে এবং সাতক্ষীরায় ভুয়া সমন্বয়ক সেজে তারা মানে সুযোগ গ্রহণ করছে এবং নানা ধরনের অপকর্ম করছে। সেই ক্ষেত্রে আপনারা যেহেতু প্রথম থেকেই নেতৃত্বে ছিলেন এই আন্দোলনের এবং সেন্টার যে সমন্বয়ক ছিল, কেন্দ্রীয় সমন্বয়ক যারা, তাদের সাথে আপনাদের একটা লিঙ্ক আপ ছিল। তো বর্তমান এই প্রেক্ষাপটে এই যে সমন্বয়ক সাজা এবং ভুয়া সমন্বয়ক এরা যে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের কিন্তু মান সম্মান বলেন এটা ক্ষুণ্ণ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা, বা এই ব্যাপারে আপনাদের কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন বা সেন্ট্রাল লিডার যারা আছেন তাদের সাথে পরামর্শ করেছেন কিনা? পদক্ষেপ গ্রহণ বলতে আমি তো পদক্ষেপ গ্রহণ করার কেউই না। প্রথমত আমি একজন সাধারণ শিক্ষার্থী। দ্বিতীয়ত যে কথাটা বলবো যে ভুয়া সমন্বয়ক সাতক্ষীরাতে ভরে গেছে বা হিউজ পরিমাণে চাঁদাবাজি করতেছে, এই টাইপের যে কথাগুলো বলতেছেন বা মানুষের ভিতরে যেগুলো ছড়ানো হয়েছে, প্রথমত হচ্ছে সাতক্ষীরাতে বা সাতক্ষীরা না, কোনো জেলাতেই মানে 64 জেলার কোথাও সমন্বয়ক নাই। এটা হাসনাত আব্দুল্লাহ ভাই 5 আগস্টের পরে পিসি হসপিটালের সামনে মেবি বলছিল যে আমাদের যে মানে যে কমিটিটা ছিল সেটা হচ্ছে আপনার যে 100 কতজনের একটা কমিটি দিছিল ওইটা মেবি। তাছাড়া জেলাতে কোনো কমিটি নাই। এটা হচ্ছে লাস্ট যেদিন আমাদের জেলা সমাবেশ হয়েছিল, জেলা সমাবেশের আগে যে ডিসি অফিসে মিটিংটা হয়েছিল, সেখানেও কিন্তু বলে দেওয়া হয়েছিল যে সাতক্ষীরা জেলাতে কোনো কেন্দ্র থেকে সমন্বয়ক দেওয়া হয় নাই বর্তমানে। আর আন্দোলনের সময় যেটা ছিল সেটা হচ্ছে আন্দোলনটা কন্টিনিউ করার জন্য, যেন আন্দোলনটা বন্ধ না হয় এই জন্য। এবং ওই সময় যদি এবি জুবায়ের ভাই যিনি বলে গেলেন, বা আরো কয়েকজন সমন্বয়ক ছিল বা আমাদের যে 6 সমন্বয়ক ছিল, তারাও কিন্তু ওই সময় বলছিল যে যদি আমরা অ্যারেস্ট হই বা ভাইরা যদি অ্যারেস্ট হয়, তো তাদের জায়গা থেকে এসে যেন নিজের দায়িত্ব নিয়ে, সমন্বয়কের দায়িত্ব নিয়ে যেন আন্দোলনটাকে কন্টিনিউ করা হয় এবং এটা যেন কোনোভাবে বন্ধ না হয়। তো আন্দোলন পর্যন্ত ছিল হচ্ছে আমাদের সমন্বয়কের মানে যে জেলায় যে দেওয়া হয়েছিল সেই পর্যন্তই কাজ। এরপরে আর কোনো যে যারা বর্তমানে যারা সমন্বয় দাবি করতেছে বা বিভিন্ন জায়গায় বিচার করতে যাইতেছে, এইগুলো হচ্ছে আপনাদেরই আর কি অ্যালার্ট থাকতে হবে এখানে। কারণ সাতক্ষীরাতে বলেন বা অন্য জেলার কথা বলেন, জেলার কোনো সমন্বয়ক নাই বর্তমানে। পরবর্তীতে দিবে কিনা এটা হচ্ছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে। এবং যদি সমন্বয়ক নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অন্য কিছু করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে প্রশাসন আছে, পুলিশ আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে বা তাদের কাছে ধরিয়ে দেওয়াটাই সঠিক বলেছেন যে আসলে পুলিশ প্রশাসন আছে, তারা বিষয়টি দেখবেন। কারণ অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বা আমরা পেপার পত্রিকায় কিন্তু এটা লক্ষ্য করেছি যে অনেকেই বিভিন্ন জায়গায় যে বলছে আমি সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, আমি এসেছি বা আমরা এসেছি, আপনারা এই কাজ করছেন কেন, এই কাজ করছেন কেন, আমরা পেপার পত্রিকায় দেখেছি, সে ব্যাপারে আপনাকে বললাম। রিপন ভাই, আপনি মনে হয় একটা জিনিস লক্ষ্য করেছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা বেশ কয়েকদিন যাবৎ একটি বিষয় দেখলাম, মেবি আপনারও নজরে এসেছে, যে রিসেট বাটন সংক্রান্ত ব্যাপারে। তো এই রিসেট বাটন সংক্রান্ত ব্যাপারে আসলে আপনি কি বুঝেছেন, একটু কাইন্ডলি বলবেন দর্শকদের জন্য? এই বিষয়টা যেহেতু কাদের ভাই থাকলে বেটার অ্যান্সার দিতে পারতো, তো আমি আমার জায়গা থেকে বলবো এবং তাদের জায়গা থেকে যে নোটিশ সেটা হয়তো আপনার পরবর্তীতে পেয়ে যাবেন। একটা মিনিট।
আচ্ছা, তো আমার জায়গা থেকে আমি যেটা মনে করি যে রিসেট বাটন পুশ করা হয়েছে। তো সেখানে যে মানে সাংবাদিক যে উপস্থাপনা ছিল, সে যে প্রশ্নটা করছিল প্রথমত যে শোক দিবস, জাতীয় শোক দিবস আর কি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে যে 32 নম্বর ধানমন্ডি যে 32 নম্বর বাড়ি, সেটাকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে, এই বিষয় আর কি। তো যে কথাটা এখানে হচ্ছে, উনি কিন্তু এই মানে আওয়ামী লীগ বা এই যে ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে কথা বলছে। এখন আমি প্রথমে বলবো যে রিসেট বাটন পুশ করার আগে পিছনের কিছু হিস্ট্রি আপনাকে জানতে হবে। মুজিবুর রহমান মানে শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু আহ তাকে বলা হয় যে স্বাধীনতার ঘোষক, কিন্তু এর আগেও সর্বপ্রথম আমরা জানি যে মেজর জিয়া মেবি হচ্ছে আহ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তারপরে মেজর জিয়া আবার বঙ্গবন্ধুর হয়ে 2বার স্বাধীনতার ঘোষণা দেয়, যতদূর আমরা জানি। কিন্তু এই পর্যন্ত ঠিক ছিল যখন 72 হ্যাঁ 71 পরে যখন হচ্ছে বঙ্গবন্ধুকে এ করা হয় যে আপনার রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়, তখন 72 থেকে 75 আপনি দেখেন, যখনই আমরা বইতে পড়ি বা বই পড়তে গেলে ইতিহাস ঘাঁটি, তখন দেখবেন 71 সাল পর্যন্ত কি লেখা আছে, এবং 71 থেকে ডিরেক্টলি দেওয়া হয়েছে 75-এ 15ই আগস্টের যে মানে ঘটনা এটাতে। তো এর ভিতরেও কিন্তু অনেক ঘটনা ঘটছে। তার যে রাজনৈতিক ক্যারিয়ারটা ছিল, তো সেখানে সে অবশ্যই স্বৈর শাসক, যেটা আমরা বলি যে ক্ষমতা ব্যবহার করে নিজের হাতে ক্ষমতা ধরে রাখার জন্য আর কি যেটা করে, বা স্বৈরাচারিতা বা স্বৈরাচার সরকার যারা আমরা বলি, বা স্বৈর শাসক, তো তিনি এইটা প্রতিষ্ঠান করার চেষ্টা করছিলেন। তো এইটা থেকে, এবং এরপরে যখন তার মেয়ে আসে ক্ষমতায়, তো সেও কিন্তু একই কাজ করার চেষ্টা করে, যে ছাত্রদের বা আপনার জনসাধারণ মানুষের যখনই তার বিরুদ্ধে দাঁড়ানো হয়েছে বা যারাই দাঁড়াক, তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই বিষয়টা যে স্বৈরাচার, তো দুইজনই ঘটনা সেম ছিল, এরা মানে তারা চেষ্টা করছে যে ক্ষমতা নিজেদের হাতে রাখার। তো ক্ষমতা হাতে পাওয়ার পরে, ক্ষমতা এমন একটা জিনিস যেটা মানুষ পেলে আর কি ভুলে যায় যে সে কে। তো সে যে সাধারণ মানুষের দায়িত্ব নেওয়ার জন্য সরকার গঠন করছে, সেটা মানে সে ভুলে যায়। সে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, মানে টাকার যে লোভ, সেটাকে আর কি মানে কন্ট্রোল করতে না পেরে আর কি এই এই যে নিপীড়ন বা এই যে স্বৈর শাসন যেটা, এটা চালানোর চেষ্টা করে। তো এই বিষয়টা, এবং তাকে কি মানে ডক্টর ইউনূসকে যখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে যখন প্রশ্ন করা হয়, তো সেখানে তিনি প্রথমে বলছিলেন যে 15ই আগস্ট মানে শোক দিবস, 52 যে ইয়াটা 32 যে বাসাটা ধানমন্ডির, তো উনি এটাই বোঝাতে চাইছেন নিজের জায়গায় থেকে, যে পুশ করার পরে যে তাদের যে অবদানগুলো ছিল, সেগুলো ডিলেট হয়ে গেছে, এবং এর ভিতরে যে নতুন করে আবার একবার দেশ স্বাধীন হচ্ছে, যে আমাদের আবু সাইদ মুগ্ধ ভাই মতন হাজারো মুগ্ধ বা অনেক সাইদ ভাই যারা মারা গেছেন, তাদের অবদানটাকে আর কি এখানে সামনে পেশ করা হয়েছে, এটাই আর কি। এবং 52-র যে ভাষা আন্দোলন, এগুলো তো তিনি কিন্তু এসে যে এটা করে যে দুইটা আর কি কাজ করছে, যে বা আপনার 15ই আগস্ট শোক দিবস ক্যান্সেল করছে, এবং আরেকটা হচ্ছে আপনার জাদুঘর রূপান্তরিত করছে হচ্ছে আমাদের 32 নম্বর যে ধানমন্ডি বাসাটা। তো তিনি এই দুইটা বিষয় কিন্তু বলছে, সে মানে তার সরকার গঠন করার পর সে কি কাজ করছে, সেই কাজের উপর ভিত্তি করে তিনি সেটাই বলছেন যে এই পুশ করা হয়েছে। তো আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে তাদের যে অবদান ছিল, তারা তাদের কাজের মাধ্যমে সেই অবদানগুলো হারাইছে, এতটুকু। ধন্যবাদ রিফাত ভাই। আমাদের anews.com একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন যে সাতক্ষীরায় ছাত্রদের কেন এত গ্রুপিং তৈরি হলো, জানতে চাই। বিষয়টা হয়েছে, যখন আপনারা এই আন্দোলন শুরু করেছিলেন, আমরা দেখেছিলাম যে কোনো গ্রুপিং ছিল না। খুলনা রোড মোড়ে চতুর্দিক থেকে মানুষ এসেছেন, সেখানে আপনারা আন্দোলন করেছেন। কিন্তু 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু গ্রুপিং কিন্তু সাতক্ষীরায় ছাত্রদের মধ্যে তৈরি হয়েছে। আপনি একজন সাধারণ ছাত্র, আপনি কি মনে করেন যে এই গ্রুপিং হওয়ার কারণটা কি? আসলে এই গ্রুপিংটা কেন হয়েছে, আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়, আন্দোলন যখন আমরা করছিলাম তখন সবাই একসাথেই ছিলাম, সবাই এক পরিচয় ছিল যে সাধারণ শিক্ষার্থী। এবং পরবর্তীতে যখন আন্দোলন শেষে বিজয় অর্জন হয়, তখন যারা অনেকে যে দলীয় ব্যানারে আছে, তো
তো তারা হয়তো মানে আমার কাছে যেটা মনে হয় আর কি, মানে আমি তো আর তাদের মনের কথা বলতে পারবো না, তো আমার কাছে যেটা মনে হয় যে এটা তা হচ্ছে সমস্যা তাদের রাজনৈতিক ব্যানার। এখন তারা চাচ্ছে যে তারা আলাদা হয়ে রাজনৈতিক ব্যানারের জন্য কাজ করবে, এটা মনে হয় হতে পারে। এটা মনে হতে পারে। কারণ আমার কাছে আর মনে হয় যেহেতু দেশ সংস্কার করতে হবে, সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সবাই একসাথে থাকা দরকার। সর্বশেষ একটি প্রশ্ন, আহ, যেহেতু মেবি আপনি যেহেতু আন্দোলনে এসেছিলেন বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন একটি প্রত্যাশা নিয়ে, আগামীর বাংলাদেশ নিয়ে, তো আপনি সাধারণ ছাত্র হিসাবে, একজন সাতক্ষীরাবাসী হিসাবে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? তো দেখেন, আন্দোলন আমার আমার ইয়ে আর কি ছিল যতটুকু যে 5ই আগস্ট পর্যন্ত কি যাই, এই পর্যন্ত কি আর কি এনাফ ছিল। এবং এরপরে যখন আন্দোলন শেষ হয়, স্বাধীন হয় দেশ, তো এখানে আমি আমার জায়গা থেকে এমন একটা দেশ চাই যেখানে শিক্ষা পাচার হবে না, আমার দেশের শিক্ষা আমার দেশেই থাকবে। মানে দেখেন, প্রতি বছর কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থী তারা সব বাইরে চলে যায়। তো যার জন্য আমাদের দেশে লাস্ট স্বাধীনতার পর থেকে আমরা একটাই রোল মডেল পাইছি, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। তাছাড়া তার মতন রোল মডেল হয়তো আমরা আর একটাও পাই না, আর পরবর্তীতে পাবো কিনা জানি না। এটা যদি শিক্ষা পাচার বন্ধ করা হয়, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা এটা পরবর্তীতে আরো অনেক ডক্টর ইউনূস পেতে পারি। তো প্রথমত শিক্ষা পাচার বন্ধ করতে হবে। এবং মানে আমি যে স্বাধীন দেশ বা যে দেশের স্বপ্ন দেখি, সেখানে শিক্ষা পাচার থাকবে না। বা বাংলাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা করতে হবে যেন শিক্ষার্থীরা কোনোভাবে নিজের দেশ ছেড়ে বা অন্য দেশে পাড়ি না জমায়। প্রথম কথা হচ্ছে এটা। এখন বাংলাদেশে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা বা যে কারিকুলাম, এবি জুবায়ের ভাইও কিন্তু বলে গেছে যে এখানে সিস্টেমে পরিবর্তন আনতে হবে, কারিকুলামে। তো যতদিন না আমার মনে হয় যে একটা শিক্ষার্থীর অপিনিয়ন আছে যে নিজের কাছে, যে নিজের একটা ক্যারিয়ার গড়ার মতন সে ভালো একটা মানে অন্য একটা দেশে, যেটা এস্টাবলিশ দেশ, সেখানে যে নিজের ক্যারিয়ারটা গড়তে চাবে, এটা স্বাভাবিক, আপনি বা আমি এটা চাবো। কিন্তু যখন বাংলাদেশে সেই আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা করা হবে বা এই শিক্ষা পাচার বন্ধ করার মতন দক্ষ হয়ে উঠবে, তখন কিন্তু এটা আর হবে না। তো আমি যেমন একটা দেশ দেখতে চাই সেখানে শিক্ষা পাচার যেন বন্ধ না হয়। ক্যাম্পাসে রাজনীতি হবে কিন্তু সেখানে কেউই র্যাগিং এর শিকার হবে না, বা বড় ভাইরা যেটা করে, মানে যে দেখে তো আসছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন বলে একটা আহ, সবাই এটা পরিচিত এটার সাথে। তো এমন র্যাগিং কিছু করে থাকবে না, নির্যাতন বেশ করে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। হ্যাঁ, স্বাধীনভাবে কথা বলতে পারবে। এইটা নিয়ে আবার হয়তো অন্যরকম চিন্তা ভাবনা থাকতে পারে, কারণ সবার মন মানসিকতা হয়তো একই রকম হবে না। তো আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করে দিই যে সবাইকে কথা বলার মানে যে ইয়াটা আছে, মানে স্বাধীনতা, এটা দিতে হবে। এটা অবশ্যই স্বাধীন দেশ তখনই হবে, মানে আপনি যখন নিজের সকল কাজ করতে পারবেন তখনই দেশ স্বাধীন। আর যখন আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন তখন আপনি স্বাধীন। তো নিজের স্বাধীন এবং দেশ স্বাধীনের ভিতরে দুইটা তফাৎ থাকে। তো আমি স্বাধীন কিনা সেটা কিভাবে বুঝবো? আমি যদি আমার আহ প্রত্যেকটা কথা বলতে পারি, আমার যদি কথা বলায় যদি কেউ বাধা না দেয়, তাহলে আমি স্বাধীন। তো সেটা তাছাড়া হচ্ছে আপনার আমি স্বাধীন। তো এখানে যে কথাটা, যে আমি নিজের কথাটা সবার সামনে বলতে পারবো, তো এখানে দেখেন, মানে আমি আপনাকেও এই স্বাধীন বা বাংলাদেশে আমি আপনাকে নিয়েও কথা বলার অধিকার রাখি। বা আমি দুইজন বাক যারা স্বাধীনতা কেউ এটা যেটা বলতে পারি যে আপনি বলতে চাচ্ছেন, যে বাক স্বাধীনতা এটি থাকবে। হ্যালো দর্শক, হ্যাঁ ভাই, নেটের একটু প্রবলেম। আচ্ছা, তো আমার কথা বলার অধিকার দিতে হবে, যেটা আমি মনে করি যে আমি যে কাউকে নিয়ে কথা বলতে পারি। তো এখানে একটা ধর্মীয় একটা বিষয় আছে, তবে সেটা হচ্ছে কেমন, যে কেউই কারোর ধর্ম নিয়ে কথা বলতে পারবে না, এটা কারোর ধর্মে নাই। আহ আমি আমি স্বাধীন, আমি একটা ব্যক্তিকে নিয়ে কথা বলতে পারি বা কাউকে নিয়ে কথা বলি, কিন্তু আমি কারোর ধর্ম নিয়ে কথা বলার অধিকার রাখি না, কারণ এটা আমার ধর্মে নাই বা অন্য ধর্মেও এটা নাই যে আপনি আরেকজনের ধর্ম নিয়ে কথা বলবেন। তো
তো আরেকজন ধর্মকে রেসপেক্ট করতে হবে, এবং আমার স্বাধীনতা যে আমি আমার অপিনিয়ন যেন শেয়ার করতে পারি, এটাই। এমন একটা দেশ আমি দেখতে চাই। আমি ক্ষমা চেয়ে নিয়েছি। সর্বশেষ আমার এক সহকর্মী একটি প্রশ্ন করেছেন, আপনার কাছে জানতে চেয়েছেন যে যেহেতু সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি আহ, আন্দোলনে অংশ নিয়েছিলেন, বর্তমানে আপনার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা, আর যদি না থাকে তো পরবর্তীতে কোনো রাজনৈতিক মানে পরিচয়ে পরিচিত হবেন কিনা, অর্থাৎ কোনো রাজনীতিতে যোগদান করবেন কিনা, একটু কাইন্ডলি যদি ক্লিয়ার করেন। আচ্ছা, এখন হ্যাঁ, আমার হচ্ছে ফিউচারে কোনো রাজনৈতিক পরিচয় নাই, প্রথম কথা। এটা সবাই জানে মোটামুটি। তো আমি বর্তমানে রাজনীতির সাথে জড়িত নাই, বা ভবিষ্যতেও হব কিনা, ভবিষ্যৎ বলতে আহ, ভবিষ্যতে না হবার সম্ভাবনাই 90% আর কি। এখন ভবিষ্যতেরটা তো বলা যায় না, তো 90% না হওয়ার সম্ভাবনাটাই। যতটুকু পারবো আমি আমার নিজের জায়গা থেকে আমি সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করব। মানুষের যে কথাগুলো, যেগুলো আর কি সবার সামনে তুলে ধরা দরকার, সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব। এটা আর কি নিজের জায়গা থেকে। কারণ আন্দোলনের সময় কিন্তু আমি ভাবি নাই যে আমার দেশ স্বাধীন হবে বা আমরা স্বাধীন হব। তো এখানে আমার পরবর্তী কি হবে এটা নিয়ে তো আমরা সাধারণ শিক্ষার্থী কেউই আন্দোলনে আসি নাই। তো সেখান থেকে আমার এতটুকুই যে যেটা পিছনে করে আসছি, যে মানুষের জন্য কাজ করা, এতটুকুই থাকবে সামনেও। মানুষের জন্য কাজ করা, মানুষের কথাগুলোকে সামনে তুলে ধরা, এতটুকুই। বা ফিউচারের রাজনীতিতে জড়াবো কিনা এটা ফিউচারেই থাকবে। আগে তো পড়াশোনা শেষ করব, তারপরে এটা পরে ভাবা যাবে। তবে ধন্যবাদ। পড়াশোনা চলাকালীন কিছু রাজনীতির সাথে জড়াবো না, এতটুকুই আর কি। ধন্যবাদ এই রিফাত ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন। দর্শক ধন্যবাদ। আপনারা আপনারা যারা এত সময় সাক্ষী ভিশন ফেসবুক পেজের সাথে ছিলেন, সকলকে আহ, আরো একবার অভিনন্দন এবং শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।